হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড 26-এর পরিসংখ্যানের এই সৃজনশীলটি সমাধান করব। তো এটার ক নাম্বারে বলা হয়েছে 6 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর 2 মাস, তাদের সাথে একজন নতুন শিক্ষার্থী যোগ হলো যার বয়স 15 বছর 9 মাস। 7 জন শিক্ষার্থীর বয়স অর্থাৎ যে মোট একজন যে যোগ হলো 6 এবং 1, 7 জনের গড় আমরা নির্ণয় করব। তো প্রথমে দেওয়া আছে যে আমরা জানি, লিখি আমরা জানি 1 বছর ইকুয়াল 12 মাস, এটা তো আমরা জানি। সুতরাং যে 15 বছর 6 জন শিক্ষার্থীর বয়সের গড়, সুতরাং 6 জন শিক্ষার্থীর বয়সের গড় এখানে দেওয়া আছে কত? 15 বছর। 15 ইন্টু আমরা দিব 12 প্লাস 2 মাস। আমরা এজ এ বছর থেকে মাসে নিব। তো এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, 15 গুণ 12, এটা কত হয়? 15 গুণ 12 180 প্লাস 2 182 মাস। এবং এই যে এটা আমরা পেলাম 182 মাস। সুতরাং আমরা লিখতে পারি যে 6 জন শিক্ষার্থীর মোট বয়স আমরা এই যে 182 ইন্টু 6 দিব, তাহলে আমরা মোট বয়স পেয়ে যাব। মোট বয়স কত হবে? মোট বয়স 1092 মাস। তো 6 জন শিক্ষার্থীর মোট বয়স আমরা নির্ণয় করে ফেললাম। এখন 7 জন শিক্ষার্থীর মোট বয়স, আগে 7 জনের নির্ণয় করার আগে নতুন শিক্ষার্থীর বয়স আমরা নির্ণয় করি। নতুন শিক্ষার্থীর বয়সকে আমরা একইভাবে যে মাসে নিব। 15 বছর 15 ইন্টু 12 প্লাস 9। সো 15 ইন্টু 12 180 189। এখানে আমরা লিখতে পারি যে 7 জন শিক্ষার্থীর মোট বয়স। তো 7 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? এইটা প্লাস এইটা 1092 প্লাস 189। এইটা 6 জনের মোট বয়স, আর এইটা আর একজনের মোট বয়স। এইটা হবে গিয়ে 1281। তো এখন আমরা 7 জন শিক্ষার্থীর মোট বয়স পেয়ে গেলাম যে 1281 মাস। এখন 7 জন শিক্ষার্থীর মোট বয়স আমরা পেয়ে গেলাম। তারপরে এইটার গড় আমরা নির্ণয় করব। দেখা যাচ্ছে কি গড় তো আমরা নির্ণয় করতে পারবো যে 7 জন শিক্ষার্থীর বয়সের গড়। সুতরাং 7 জন শিক্ষার্থীর বয়সের গড় 1281 ডিভাইডেড বাই 7। 1281 ডিভাইডেড বাই 7 183 মাস। এইটা নির্ণয় হলো মাস। এটাকে যদি আমরা বছরে নিতে চাই, তো 180তে হয় 15 বছর। 180কে যদি আমরা 180 ডিভাইডেড বাই 12, আমরা তো বছরে এইভাবে নেই। তো 180কে 12 দিলে গুণ হয় 15 বছর। আমরা এখানে বা দিয়ে লিখি 15 বছর
15 বছর এবং 180, সাথে এই 3 মাস তো দেওয়া লাগবে, 3 মাস। তো 7 জন শিক্ষার্থীর মোট গড় বয়স আমরা কত পেলাম? 7 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর 3 মাস। সো এটাই আমাদের ক নাম্বারের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। সো খ নাম্বারে বলা হয়েছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। যে মধ্যক নির্ণয়ের জন্য এখানে লিখি মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যার সারণী। ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা এখানে একটি বক্স আঁকি। প্রথমে হবে শ্রেণী ব্যক্তি, তারপর গণসংখ্যা, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণী ব্যক্তি আমরা এইগুলা দিব 601 থেকে 650, 651 থেকে 700, 701 থেকে 750, 751 থেকে 800, 801 থেকে 850, 801 থেকে 850, তারপর 851 থেকে 900। এখানে গণসংখ্যা দেওয়া আছে 6, 10, 20, 12, 7, 12, 7, 5। ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে হবে 6, তারপর এটার সাথে এটা যোগ 16, এটার সাথে এটা যোগ, এটা হবে 36, 36 প্লাস 12 কত হয়? 48, 48, 55, এটা হবে গিয়ে 60। তো এখানে যে মোট গণসংখ্যা n ইকুয়াল আমরা কত পেলাম? 60। মোট গণসংখ্যা n ইকুয়াল কত পেলাম? 60। তো এখানে n/2 কত পাবো? n/2 ইকুয়াল পাবো 30। n/2 ইকুয়াল 30। 30তম পদের অবস্থান ক্রমযোজিত গণসংখ্যা। এখন 30তম পদের অবস্থান হবে ক্রমযোজিত গণসংখ্যার 30তম পদের অবস্থান
এইখানে 30তম, এইটা তো 30তম পদের অবস্থান। প্রথমে এইটাতে হবে না, এইটাতে হবে না, এইটা 30তম পদের অবস্থান। তো 36-এ আমরা পেলাম 30তম পদের অবস্থান। এখন মধ্যক নির্ণয়ের সূত্র আমরা পাব। মধ্যক নির্ণয়ের সূত্র আমরা এখানে লিখি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু এইচ। এখানে L এর মান এইটার যে এই রাশির এই ক্রমযুক্ত গণসংখ্যার সর্বনিম্ন মান 701। n/2 আমরা পেলাম কত? 30। FC এর মান আমরা কত পাবো? FC এর মান হলো গিয়ে এইটা, যে ক্রমযুক্ত গণসংখ্যার যে উপরের মানটি, এইটা থাকবে FC এর মান। এই FC ইকুয়াল কত? 16। এবং H/FM, তো H/FM FM এর মান কত পাবো? FM এর মান হলো গিয়ে 20। FM এর মান 20। H এর মান আমরা কিভাবে নির্ণয় করব? এইটার থেকে যদি 750 থেকে -701 প্লাস 1 যদি দেই, এইটা আমরা পাবো 10। তো H এর মানও আমরা পেয়ে গেলাম। FC হলো গিয়ে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এবং FM হলো গিয়ে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, H হলো শ্রেণী ব্যবধান, আর L হলো গিয়ে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এখন যদি আমরা মান বসাই, L এর মান কত পেয়েছি? 701 প্লাস n/2 30 পেয়েছি। FC আমরা কত পেলাম? 16 ইন্টু H এর মান 10, আর এইটার মান আমরা কত পেলাম? 20। তো এইটা যদি আমরা ক্যালকুলেটারে বসে এইটা পাবো 701 প্লাস 40 ইন্টু 2.5। 701 প্লাস 35, 736। এটাই আমাদের নির্ণয় মধ্যক। সো আশা করি আপনারা এইটি বুঝতে পেরেছেন। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। সো এই মধ্যক তো আমরা বুঝতে পেরেছি। প্রথমে আমরা যে একটা সারণী লিখব, সারণীতে থাকবে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তারপর n/2 30তম পদের মান এই যে এইখানে হবে। তো এইটা হবে গিয়ে আমাদের মধ্যক শ্রেণী। তো এইটার L এর মান 701, তারপর n/2 30, এবং FC যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী 16, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 16, এবং FM মধ্যক শ্রেণী গণসংখ্যা, এবং H এর মান আমরা পেলাম 10। এইটা যদি আমরা এখানে বসাই, এটার মান আমরা পেয়ে যাব। এখন এর পরবর্তী প্রশ্নটি আমরা সমাধান করব। সো এর পরের প্রশ্নে কি বলা হয়েছে? প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ বহুভুজ আঁকো। গণসংখ্যা বহুভুজ আঁকো। তো বহুভুজ আঁকতে আমাদের আমরা প্রথমে লিখব গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হলো। তো দৈনিক
যে শ্রেণীবিভক্তি দিয়ে শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হলো। শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা সারণীটা আঁকি। শ্রেণীব্যক্তি তারপর যে শ্রেণী মধ্যমান এখানে দিব গণসংখ্যা। প্রথমে 601 থেকে 650, 651 থেকে 700, 701 থেকে 750, 751 থেকে 800, 801 থেকে 850, 801 থেকে 850, 851 থেকে 900। সো এটার মধ্যমান আমরা নির্ণয় করি। মধ্যমান তো আশা করি আপনারা পারবেন। প্রথমে এই যে এইটা প্লাস 650 ডিভাইডেড বাই 2, এইভাবে আমরা মধ্যমান নির্ণয় করব। প্রথমটা পাবো 625.5, 675.5, 725.5, 800, 775.5, তারপর হবে গিয়ে 825.5, 875.5। তো গণসংখ্যা আমরা লিখি 6, 10, 20, 12, 7, 5। তো আমরা যে সারণীটা এঁকে ফেললাম, এখন আমাদের চিত্র এঁকে বর্ণনা দিব। তো আমি আগে বর্ণনা আপনাদের লিখে দিই। ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক গড়কে, ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক গড়কে 10 একক, প্রতি এক গড়কে 10 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই এগুলো আমি এইখানে লিখে দিচ্ছি। ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড়কে এক একক ধরে, প্রতি এক গড়কে এক একক ধরে
গণসংখ্যা স্থাপন করা হলো। গণসংখ্যা স্থাপন করা হলো। গণসংখ্যা স্থাপন করা হলো মূলবিন্দু থেকে প্রথম মধ্যবিন্দু 625.5 এর পূর্ববর্তী গড়গুলোকে বোঝাতে। মূল বিন্দু থেকে প্রথম মধ্যবিন্দু কত? 625.5 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো। ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু প্রথম বিন্দুর পূর্ববর্তী কাল্পনিক মধ্যবিন্দু 575.5। প্রথম বিন্দুর পূর্ববর্তী কাল্পনিক মধ্যবিন্দু 575.5 এবং 575.5 এবং শেষ বিন্দুর পরবর্তী কাল্পনিক মধ্যবিন্দু শেষ বিন্দুর পরবর্তী কাল্পনিক মধ্যবিন্দু শেষের মধ্যবিন্দু কত হবে? 925.5 এর সাথে x অক্ষ যুক্ত করা হলো। এর সাথে x অক্ষ যুক্ত করা হলো। এটাই আমাদের এটা আমাদের বিবরণ। এখন চিত্রটা আমি একটু দেখিয়ে দেই চিত্রটা আপনারা কিভাবে লিখবেন। এগুলো তো আপনারা তুলে ফেলেছেন, আমি একটু এখানে আমি চিত্রটা এঁকে দিই। Zero, 5, 10, 15, 20, এখানে 25। প্রথম কাল্পনিক বিন্দু আমরা কত ধরে নিয়েছিলাম? 575.5। তো এটা আমরা লিখি 575.5। 575.5। তারপরের পরেরটা হলো গিয়ে এইটা 625.5। তারপর এইটা 675.5। তারপর 725.5। 725.5।
775.5, 825.5, 825.5, তারপর 825, 700, 875.5, এবং শেষের কাল্পনিক বিন্দু আমরা কত ধরে নিয়েছিলাম? 925.5, 925.5। এই যে কাল্পনিক বিন্দু আমরা ধরে নিয়েছি, কারণ এই যে বহুভুজটা তো এইখানে যে ভাসমান থাকবে, এইটাকে আমরা কাল্পনিকভাবে যে ভূমির সাথে আমরা যুক্ত করব, এজন্য আমরা কাল্পনিক বিন্দু ধরে নিয়েছি। তো প্রথম যে কি হবে, প্রথম গণসংখ্যা কত দেওয়া আছে? 6। তো 6 হবে এইখানে। তারপর প্রথম 6, তারপর 10 হবে এইখানে। তারপর 20, 12 কোথায় হবে? 12 হবে এই জায়গায়। আপনারা তো গ্রাফ কাগজে আঁকবেন, আপনাদের আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। এইটা হবে 7, 5। এইগুলো আমরা স্কেল দিয়ে এইভাবে যুক্ত করে দিব, এবং পরিশেষে এই যে এই কাল্পনিক বিন্দুগুলোর সাথে আমরা এটা যুক্ত করে দিব x অক্ষের সাথে। তো আমাদের বহুভুজটি অঙ্কন করা হয়ে গেল। এই পাশে আমরা গণসংখ্যা এবং এই পাশে আমাদের মধ্যবিন্দু। তো প্রদত্ত সারণীর যে ছক কাগজে x অক্ষ বরাবর, যে এই যে এইটা তো x অক্ষ, এটা x অক্ষ, এইটা y অক্ষ। তো x অক্ষ বরাবর প্রতি এক গড়কে 10 একক। তো প্রতি এক গড়কে 10 একক। তো গ্রাফ কাগজে তো এই যে এইটা 5 একক থাকে, এইটা 5 একক। তো প্রতি এক গড়কে যদি আমরা 10 একক ধরি, তাহলে এই যে 5 এককে হয় 50, এবং এইটার যে একটি মধ্যবিন্দু থেকে অন্যটির মধ্যবিন্দুর পার্থক্য 50। এই যে এইটা 575, এর যে পরের মধ্যবিন্দু হলো গিয়ে 625। তো 625 থেকে আমরা যদি 575 বিয়োগ দিই, এটা আমরা পাবো 50। তো 50, 50, 50, 50 এইভাবে আমরা দিব, এবং এই পাশে আমরা প্রতি এক গড়কে 1 একক ধরেছি। তো ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড়কে 10 একক, এই দিকে আমরা 10 একক, এবং y অক্ষ বরাবর এইদিকে প্রতি অক্ষ বরাবর প্রতি এক গড়কে 1 একক ধরেছি আমরা। ধরে গণসংখ্যা স্থাপন করা হলো মূলবিন্দু থেকে প্রথম মধ্যবিন্দু, মূলবিন্দু থেকে এই যে প্রথম মধ্যবিন্দু, এইটা বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। এইভাবে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। প্রথম মধ্যবিন্দু 625.5 বোঝাতে, 625.5 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো। ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো প্রথম বিন্দুর পূর্ববর্তী। এটা আমরা 625 না, এটা যদি আমরা 575 দিই তাহলে ভালো হবে। 575.5 বোঝাতে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি, এবং প্রথম বিন্দুর পূর্ববর্তী কাল্পনিক মধ্যবিন্দু 575.5 এবং শেষ বিন্দুর পূর্ববর্তী কাল্পনিক বিন্দু 925.5 এর সাথে x অক্ষ যুক্ত করা হলো। তো এইটাই আমাদের বহুভুজ অঙ্কন। প্রথমে আমরা এই যে সারণীতে আমাদের শুধু শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এই তিনটির প্রয়োজন হবে। তারপর আমরা এই গ্রাফটি এঁকে, আমাদের যদি এইখানে হয় গ্রাফ, এই যদি একটা পৃষ্ঠার এখানে যদি আমরা গ্রাফ আঁকি, নিচে আমরা এই যে বর্ণনাগুলো দিব, এই বর্ণনা। সো এটাই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।